হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম মুভি গল্প রিসোল্ডের জাম্পার মুভির এর দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি দেখনি তারা প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর এখান থেকে যদি কিছু শেখার থাকে সেইটা আমরা ভিডিও দেখে গল্পের শেষের দিকে আলোচনা করব। তাই ভিডিওটি দেখার আগে লাইক ও সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো মূল গল্পে ফিরে যাই, কি বলো? প্রথম পর্বের শেষের দিকে আমরা কি দেখেছিলাম, যে তারা ইটালি ট্রাভেল করতে এসেছে এবং তারা ভালোই সময় কাটাচ্ছে। মিলি তাকে প্রশ্ন করে যে, দেখো ডেভিড, আমি জানি না তুমি আসলে কি করো, এমনকি তুমি তোমার সত্য কথাটা বলনি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি যদি বলতে না চাও তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু প্লিজ আমাকে মিথ্যা কথা বলো না। এইসব শুনে ডেভিড বুঝতে পারে যে মিলি হয়তো কিছু একটা সন্দেহ করছে। তবে তারপরও তারা সেখানে নিজেদের মধ্যে ভালোবাসা আদান প্রদান করে এবং একে অপরের সাথে সুন্দর একটা মুহূর্ত কাটায়। এইদিকে রোল্যান্ড ইতিমধ্যে খবর পেয়ে গিয়েছে যে মার্ক নামের একটি ছেলে ব্যাংকের ভল্টে তাকে পাওয়া গিয়েছে। তাই সে তার সাথে গিয়ে দেখা করে এবং আসল সত্য কথাটা জানতে চায়। বরাবরের মতো মার্ক তাকে জানিয়ে দেয় যে কিভাবে ডেভিড তাকে এখানে ফাঁসিয়ে দিয়ে চলে গিয়েছে। এছাড়া রোল্যান্ড আরও জানতে পারে যে মিলি 10 ঘন্টা আগে একটা ফ্লাইটে করে রোমে পৌঁছে গিয়েছে, মানে ইটালিতে চলে এসেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে মিলের সাথে ডেভিডও আছে, সেটাও সে নিশ্চিত হয়ে যায় এবং পুরো টিমকে ইটালিতে পাঠিয়ে দেয়। অন্যদিকে ডেভিড আর মিলি বেরিয়ে পড়ে ইতালির ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় যে ইতিমধ্যে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এই জিনিসটা দেখে মিলির বেশ মন খারাপ হয়ে যায় এবং ডেভিড সেটা বুঝতেও পারে, যার ফলে সে তাদেরকে অনেক রিকোয়েস্ট করে যে তারা কয়েক মিনিটের জন্য সেখানে ঢুকতে চায়, যেন তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়। কিন্তু এত রিকোয়েস্ট করার পরেও যখন তাদের ঢুকতে দেওয়া হয় না, তখন ডেভিড মিলির পাশ থেকে সরে গিয়ে টেলিপোর্টের মাধ্যমে ভেতরে চলে যায়। এরপর একটা গোপন দরজা দিয়ে মিলিকে ভেতরে আসতে বলে। তবে তখনই দেখা যায় যে একটি ছেলে দূর থেকে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। আসলে এই ছেলেটা আগে থেকে ডেভিডকে বারবার ফলো করছে, যাকে আমরা গত পর্বে দেখেছিলাম, তাই না? এবং সে আরো শিওর হতে চায় যে এই ছেলেটা কি সত্যি জাম্পার কিনা। এরপর মিলি আর ডেভিড মিলে সেই জায়গাটা ঘুরতে শুরু করে এবং বিভিন্ন জায়গায় ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে থাকে। মিলি এই সব দেখে অনেক খুশি হয়ে যায় এবং সে বলে জায়গাটা খুবই মনোমুগ্ধকর এবং খুবই সুন্দর। তার প্রতি ডেভিডের এমন কেয়ার দেখে সে আরো বেশি তার প্রেমে পড়ে যায়। তারা ঘুরতে ঘুরতে একটা দরজার কাছে এসে পৌঁছায়। দেখা যায় যে সেই দরজাটা তালা মারা। তাই সে ওই দরজাটা খোলার জন্য সে একটু লুকিয়ে চোখের আড়াল হতে চায় এবং টেলিপোর্ট করে সে ভিতরে ঢুকে পড়ে। আর সেখানে ঢুকতে দেখা হয় সেই অদ্ভুত ছেলেটির সাথে, যার নাম গেফিন। ঠিক তখনই ওই সময় ডেভিড দেখতে পায় যে সেই ছেলেটি একজন তার মতো জাম্পার। আসলে ডেভিড ভেবেছিল যে পৃথিবীতে শুধু একমাত্র সেই জাম্পারের অধিকারী, মানে শুধু সে একাই টেলিপোর্ট করতে পারে, কিন্তু তার ধারণা ভুল ছিল। তারপর গেভিন নামের ছেলেটি জানায় যে কেবল তুমি একা নও, তোমার মতো আরো অনেকেই আছে যারা টেলিপোর্ট করতে পারে। তবে এত সবকিছু শোনার পরে সেখানে হাজির হয় সেই প্যালাডিনরা। তোমরা তো প্যালাডিনকে ভালো মতোই জানো, তাই না? যারা আগের পর্বটি দেখোনি তারা প্রথম পর্বটি কিন্তু দেখে আসবে, তাহলেই ভালো মতো বুঝতে পারবে। এই প্যালাডিনগুলোর মূল কাজ হলো জাম্পারদের হত্যা করা, যার ফলে মুহূর্তের মধ্যে তাদের উপর আক্রমণ করে এবং তাদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়। ডেভিড কৌশলে পালিয়ে যেতে চাইলে তারা বিশেষ ওয়েপেনের সাহায্যে তাকে বন্দি করে ফেলে। অন্যদিকে গেভিন অনেক আগে থেকেই তাদের সাথে লড়াই করে আসছে, যার ফলে তাদের সাথে লড়াই করতে খুব বেশি একটা বেগ পেতে হয় না। তাই সে খুব সহজে দুজন প্যালাডিনকে হত্যা করে ফেলে এবং একটা প্যালাডিনকে উপর থেকে নিচে ফেলে দেয়। আর সেখানে ডেভিডও ছিল, সেইটা দেখে ভীষণই অবাক হয়ে যায়, হয়তো সে তার থেকেও শক্তিশালী। এরপর সেখানে মিউজিয়াম থেকে এক মহিলা চলে আসে এবং পুলিশ পুলিশ বলে চিল্লাতে থাকে। গ্রিফিন সঙ্গে সঙ্গেই সেই প্যালাডিনকে নিয়ে চলে আসে তার রুমের ভেতর, মানে তার সিক্রেট রুম। এইখানে সহজে কেউ আসতে পারে না। তবে যেহেতু ডেভিড একজন জাম্পার, তাই সে গিফিনের সম্পর্কে আরো বেশি বিস্তারিত জানতে চায়। ডেভিডও তার জাম্প স্কোরে প্রবেশ করে এবং তার সাথে টেলিপোর্ট হয়ে সেখানে চলে আসে। এইখানে একটা সিক্রেট বিষয় আছে, আসলে একটা জাম্প দেওয়ার পর কয়েক সেকেন্ড পর্যন্ত সেই স্কোরটা সেখানে থেকে যায়, যার ফলে যে কোনো জাম্পার সেখানে প্রবেশ করতে পারে এবং তাকে জায়গা মতো ধরে ফেলতে পারে। গেভিন ডেভিডকে এখানে আসতে দেখে সে তার উপর প্রচন্ড রাগ করতে শুরু করে, বলে তুমি এখানে কেন এসেছো? তোমার গার্লফ্রেন্ড সেখানে একা রয়েছে, তাড়াতাড়ি সেখানে যাও, না হলে তোমার গার্লফ্রেন্ড হয়তো মারা পড়তে পারে। এই কথা শুনে ডেভিড সঙ্গে সঙ্গে দ্রুত সেখানে ফিরে আসে। এরপর তারা হন্তদন্ত হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। তখনই সেইখানে সিকিউরিটি গার্ডরা তাদেরকে আটকে ফেলে এবং বলে, আপনারা ভেতরে গেলেন কিভাবে? ভেতরে যাওয়ার তো অনুমতি নেই, সবকিছুই তো লক করা ছিল, তাহলে আপনারা ভেতরে প্রবেশ করলেন কিভাবে? আর সেই মুহূর্তে সেখানে পুলিশও চলে আসে এবং ডেভিডকে অনুপ্রবেশকারী হিসেবে অ্যারেস্ট করে ফেলে। এই সব কিছু দেখে মিলে একেবারে বুঝতে পারে না যে কি ঘটছে এখানে। এইদিকে তাকে পুলিশ কাস্টডিতে নিয়ে আসা হয় এবং তাকে নানান রকম প্রশ্ন করা হয়।
তারা বলে, তুমি সেখানে প্রবেশ করলে কিভাবে এতগুলো সিকিউরিটি গার্ডের চোখ ফাঁকি দিয়ে? ডেভিড তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তখনই সেখানে একটা মহিলা চলে আসে এবং সে তাকে সেখান থেকে দ্রুত চলে যেতে বলে। বলে, খুব বেশি একটা সময় নেই, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও, তোমার জীবন বাঁচাও। আর ঠিক সেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই মহিলাটি হলো ডেভিডের মা ম্যারি। আসলে ম্যারি নিজে একজন জাম্পার কিলার, মানে প্যালাডিন। ডেভিড তাকে মম বলে ডাকতে থাকে, কিন্তু ম্যারি তার কোনো প্রশ্নের উত্তর দিতে চায় না এবং সেখান থেকে সে দ্রুত পালিয়ে যায় এবং সেখান থেকে দ্রুতই চলে যায়। ডেভিডও সেখান থেকে পালাতে চায়, তখন একটা পুলিশ এসে তাকে আটকে দেয়। তখন সে আর পালাতে পারে না। তখন সে টেলিপোর্টের মাধ্যমে তাকে মিশরের স্পিংসের উপর রেখে আসে। এরপর সে দ্রুত সেখান থেকে চলে আসে মিলির কাছে এবং সেখান থেকে দ্রুত মিলিকে নিয়ে সেখান থেকে চলে আসতে থাকে। আর তখন একটা ক্যাব বুকে লিফট চায় এবং তারা গাড়িতে করে সেখান থেকে চলে যায়। এরপর তারা সোজাসুজি চলে আসে এয়ারপোর্টে। আর ন্যাচারাল ভাবে ইতিমধ্যে মিলু বুঝতে পেরেছে যে ডেভিড নিশ্চয়ই তার কাছে কিছু একটা লুকাচ্ছে, যা সে বলতে চাইছে না। তখন মিলে ডেভিডের ব্যাগে কি আছে সেটা সে জানতে চায়। তখন ডেভিড ব্যাগ খুলে তাকে দেখিয়ে দেয়। সেখানে দেখা যায় অনেক বিদেশি কারেন্সি, মানে টাকা, যার ফলে মিল ভেবে নেয় যে ডেভিড হয়তো কোনো হাইস্টের সাথে জড়িত। তখন ডেভিডও তাকে জানায় যে সে তার সাথে আমেরিকা ফিরছে না, যার কারণে এখানে তাদের যাত্রা শেষ হতে চলেছে। এইসব কিছু শুনে মিলি কান্না করতে শুরু করে এবং বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। অন্যদিকে রোল্যান্ড ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ডেভিডের বাড়িতে। সেইখানে তার বাবা রোল্যান্ডকে দেখে বুঝতে পারে যে সে একজন প্লাডিন, যারা জাম্পারদের হত্যা করে। ডেভিডের বাবা তার কোনো প্রশ্নের ঠিকঠাক উত্তর দেয় না। এই কারণে রোল্যান্ড তাকে হুমকি দিয়ে যায় যে সে তার ছেলেকে দেখে নেবে এবং তাকে যদি পায় তাহলে সে তাকে হত্যা করে ফেলবে। এইদিকে দেখা যায় ডেভিড আবারও গ্রিফিনের কাছে ফিরে আসে এবং প্যালাডিনের সম্পর্কে আরো বিস্তারিত জানতে চায়। তখন গ্রিফিন তাকে জানায় যে জাম্পাররা সে আদি সভ্যতা থেকে এক্সিস্ট করে আসছে। সেই সাথে প্যালাডিনরাও বহু যুগ যুগ ধরে তাদেরকে মারার জন্য পেছনে পড়ে আছে। তারা যখন কোনো জাম্পারকে মারতে না পারে তাহলে তার পুরো পরিবারকে কিংবা বন্ধু বা পছন্দের সবাইকেই হত্যা করে ফেলে। এইসব কিছু শুনে ডেভিড এবার ভীষণ ভয় পেয়ে যায়। তাই সে সোজা চলে আসে তার বাবাকে দেখতে, কিন্তু এখানে এসে সে দেখতে পায় যে তার বাবা ইতিমধ্যে মাটিতে লুটিয়ে পড়ে আছে। আসলে রোল্যান্ড যাওয়ার আগে তাকে মুমূর্ষু অবস্থায় রেখে গিয়েছিল, মানে তাকে অনেক মায়ের দিয়েছিল। তখন ডেভিড আর সহ্য করতে পারে না এবং তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তারপর সরাসরি টেলিপোর্টের মাধ্যমে তার বাবাকে নিয়ে হাসপাতালে চলে আসে এবং সেখানে এসেও সে কাঁদতে শুরু করে, কেননা হাজার হলেও তার বাবা ছাড়া এই পৃথিবীতে তার আপন বলতে আর কেউই ছিল না। এরপর ডেভিড রাগান্বিত অবস্থায় ছুটে যায় সেই মার্কের কাছে। সেখানে সেই ডেভিড মার্কে মারধর করতে শুরু করে এবং সে জানতে চায় যে কেন সে তার পুরো পরিবারের ডিটেলস রোল্যান্ডকে জানিয়ে দিয়েছে। ডেভিড বলে, তুমি যদি আমাকে সত্যি করে না বলো তাহলে তোমাকে আমি মাউন্ট এভারেস্টের নিচে রেখে আসবো, তাড়াতাড়ি বলো, সত্যি করে বলো তো তুমি আসলে কে। এরপর মার্ক বলে, রোল্যান্ড আমাকে ভীষণ মারধর করেছে, এই জন্য আমাকে বলতে হয়েছে, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। এরপর ডেভিড আবারও চলে আসে গ্রিফিনের কাছে এবং সে গ্রিফিনের সাথে টিম হয়ে কাজ করতে চায়। সে জানায় যে যদি আমরা একসাথে টিম হিসেবে কাজ করি তাহলে রোল্যান্ডকে আমরা সহজে পরাজিত করতে পারবো। কিন্তু গ্রিফিন তাকে জানায় যে তার মাও একজন জাম্পার ছিল, রোল্যান্ডটাকে হত্যা করে ফেলেছে। তাই সে 10 বছর ধরে রোল্যান্ডকে হত্যা করার চেষ্টা করছে এবং এই মিশনটা কেবল তারই। তাই সে তার ছবি সারা ঘরে টানিয়ে রেখেছে এবং বলে, তুমি দেখতেই পাচ্ছ আমি প্যালাডিনদের কতটা ঘৃণা করি। গ্রিফিন তার প্রস্তাবে রাজি হয় না এবং সে চলে আসে সরাসরি চায়নাতে। কিন্তু ডেভিডও হাল ছাড়ার পাত্র নয়, সেও তার সাথে সাথে চায়নায় চলে আসে এবং তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে যে একসাথে কাজ করলে তারা কতটা লাভবান হতে পারবে। এইভাবে অনেক চোরপ্লান্তি খেলার পর শেষমেশ গ্রিফিন তার সাথে কাজ করতে রাজি হয়ে যায়। এরপর পরে গ্রিফিন শোরুম থেকে একটা গাড়ি নিয়ে তার উপর দিয়ে চলে আসে। গাড়ি চালাতে চালাতে অনেক কথা বলে। তখন কয়েকটা গাড়ি সামনে চলে আসলে তারা তাদের গাড়িটাকে টেলিপোর্ট করে অন্য স্থানে নিয়ে আসে এবং তারা আবার ন্যাচারাল ভাবে গাড়ি চালাতে থাকে। তারপর তারা আবারও বলতে শুরু করে যে তারা যদি দুজন মিলে একসাথে কাজ করে তাহলে রোল্যান্ডের খেলা শেষ করতে পারবে। তবে এর আগে ডেভিডকে যেতে হবে মিলিকে বাঁচানোর জন্য। তাই সে সরাসরি চলে আসে মিলি যে বাড়ি কাজ করতো সেইখানে, কিন্তু এইখানে এসে সে আর মিলিকে পায় না। সে অন্য একটা মেয়ের কাছ থেকে জানতে পারে যে একটা সাদা চুলওয়ালা লোক তাকে খুঁজছে। তখন সে ভালো মতো বুঝে যায় যে এটা নিশ্চয়ই সেই লোকটা, মিস্টার রোল্যান্ড। এই কথা শুনেই ডেভিড বুঝতে পারে যে রোল্যান্ড ইতিমধ্যে এখানে পৌঁছে গিয়েছে। তাই দ্রুত সে চলে আসে মিলির বাসায়। এইখানে এসে সে তাকে দেখতে পায় যে খুব ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে রয়েছে। ডেভিড তার কাছে এসে সরি বলতে থাকে, বলে, এয়ারপোর্টে আমি তোমাকে একা ছাড়ার জন্য আমি খুবই দুঃখিত। আমি তোমার সাথে আসতে পারিনি, তার একটা কারণ ছিল। সেই কারণটা মিলি তার মুখ থেকে আর শুনতে চায় না, সেখান থেকে তাকে চলে যেতে বলে। এরপর পরে আমরা দেখতে পাই যে রোল্যান্ডের টিম এখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে এবং মিলিকে শেষ করতে এসেছে এবং মিলিকে ফাঁদ বানাতে চলেছে। তখন এই অবস্থা দেখে এবার আর কোনো উপায় না পেয়ে মিলিকে সত্য কথাটা বলতে শুরু করে এবং সে তার সুপার পাওয়ার দেখাতে শুরু করে। আর এটা দেখে মিলি ভীষণ ভয় পেয়ে যায়।
মিলি বলে, সত্যি করে বলো তো তুমি আসলে কে, তুমি এরকম কেমনটা করে করতে পারছো? তখনই সে বলে যে এখন আমাদের কথা বলার সময় নয়, আমাদেরকে বাঁচতে হলে এখান থেকে পালাতে হবে। মিলি তার কথা কোনো মতে শুনতে চায় না। সে কোনো কিছু বুঝে ওঠার আগেই ডেভিড তাকে টেলিপোর্ট করে নিয়ে আসে সেই গ্রিফিনের রাস্তা নাই। এরপর ডেভিড বাইরে চলে আসে এবং গ্রিফিন মিলিকে দেখে সে ভীষণ অবাক হয়ে যায়। সে বলে, তুমি তাকে এখানে কেন নিয়ে আসলে? এবং সে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কেননা ডেভিডের এই ভুলের কারণে জাম্পাররা খুব সহজে এখানে আসতে পারবে তাদের মেশিনের সাহায্যে, এবং এখানে এসে তারা আমাদের সবাইকে মেরে ফেলবে। ঠিক তার কথা মতো রোল্যান্ড মিলির রুমে গিয়ে বুঝতে পারে যে এক্ষুনি তারা জাম্প করে এখান থেকে চলে গিয়েছে। তাই সে এক বিশেষ স্প্রের সাহায্যে ওই জাম্পার স্কোরটা আবারও রিওপেন করে ফেলে। আর অন্যদিকে ডেভিড ও গ্রিফিন দেখতে পায় যে ও টানেলটি ধীরে ধীরে বড় হচ্ছে। ঠিক পরের মুহূর্তে এক বিশাল ইলেকট্রিক এসে ডেভিডকে আটকে ফেলে এবং তাকে সঙ্গে সঙ্গে ধরে ফেলে এবং একটা জায়গায় আটকে দেয়। গ্রিফিন তখনই সঙ্গে সঙ্গে একটা ফায়ার গান নিয়ে চলে আসে এবং রোল্যান্ডের উপর অ্যাটাক করতে শুরু করে। তবে রোল্যান্ডো কম যায় না, কারণ সে ইতিমধ্যে অনেক জাম্পারদের সাথে ফাইটিং করেছে এবং ফাইটিং করে তাদেরকে হত্যা করেছে, যার ফলে সেখানে আবার তুমুল লড়াই শুরু হয়। ইতিমধ্যে রোল্যান্ড ডেভিডকে আটকে ফেলতে আরো ভালোভাবে সক্ষম হয় আর তাকে ছুরি দিয়ে খতম করার জন্য রেডি হয়ে যায় এবং বলে, তোমাকে তো আজকে মরতেই হবে। ঠিক তখনই সেখানে গ্রিফিন আবার চলে আসে তার ফায়ার গান নিয়ে এবং রোল্যান্ডকে সাহায্য করতে শুরু করে। এবার রোল্যান্ড কিছুটা দুর্বল হয়। ডেভিডও তার ছুরি দিয়ে সেই ইলেকট্রিক তারটা কাটতে থাকে। গ্রিফিন রোল্যান্ডকে মারতে মারতে একদম আস্তানার বাইরে নিয়ে চলে আসে। তবে এরপরে যা ঘটে তা আমি মোটেও এক্সপেক্ট করিনি। এইখানে গ্রিফিন রীতিমতো অন্য একটা শহর থেকে আস্ত একটা বাস নিয়ে টেলিপোর্ট করে সেখানে চলে আসে এবং সরাসরি তার উপর দিয়ে উঠিয়েই দেয়। কিন্তু সে নিচে হলে বাসটা তার গায়ে লাগে না এবং সে কোনো প্রকার আহত হয় না। এই সিনটা খুব ইন্টারেস্টিং ছিল, তাই না? সে যাত্রায় কোনো মতে রোল্যান্ড বেঁচে ফিরতে সক্ষম হলেও ফাইনালি গ্রিফিন তার ফায়ার গান দিয়ে রোল্যান্ডকে তার প্লেস থেকে মিলির বাসায় পাঠিয়ে দেয়। তবে গ্রিফিন আবারও টেলিপোর্ট করে মিলির বাসায় যায় আর তাকে যে করেই হোক রোল্যান্ডের সেই ডিভাইসটা তাকে আনতেই হবে, যেটা দিয়ে তারা টেলিপোর্ট করতে পেরেছে। আর সেখানে পৌঁছলেই রোল্যান্ড আর গ্রিফিনের মধ্যে আবার তুমুল লড়াই শুরু হয়। এইদিকে মিলি অনেক কষ্ট করে ডেভিডের সব বাঁধন কাটতে শুরু করে এবং মিলি তাকে বাড়িতে পৌঁছে দিতে অনুরোধ করে। তার এমন মলিন চেহারা দেখে ডেভিড তাকে নিয়ে যেতে সেখানে রাজিও হয়। কিন্তু ঠিক সেই সময় গ্রিফিন ওই বাক্সটা নিয়ে সেইখানে চলে আসে এবং জানায় যে এইবার আর রোল্যান্ডরা এইখানে টেলিপোর্ট করতে পারবে না। তবে ঠিক ওই স্কোরটা শেষ হবার আগ মুহূর্তেই ইলেকট্রিক তার এসে মিলিকে বেঁধে ফেলে আর প্যালাডিনরা তাকে সঙ্গে করে সেখান থেকে নিয়ে যায়। এই মুহূর্তে ডেভিড তাকে কিভাবে বাঁচাবে সেটা সে কিছুতেই বুঝতে পারে না। তখন সে দেখতে পায় যে গ্রিফিন কিছু একটা করার চেষ্টা করছে। এইখানে ডেভিড দেখতে পায় গ্রিফিন একটা বোম অ্যাক্টিভ করার চেষ্টা করছে পুরো প্যালাডিনদের হত্যা করার জন্য। তার মাথায় শুধু একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে, আর সেটা হলো যে করেই হোক প্যালাডিনদের হত্যা করা। এই জন্য সে সেই বোমটা অ্যাক্টিভ করে মিলিদের বাসায় রেখে আসতে চায়, যেখানে প্যালাডিনরাও রয়েছে। কেননা এটাই তার শেষ সুযোগ। সে আগে অনেকবার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সফল হতে পারেনি। কিন্তু ডেভিড এতে কোনোভাবেই রাজি হয় না, কেননা এর ফলে সেখানে প্যালাডিনদের সাথে তার সবচেয়ে কাছের মানুষটি মারা যাবে। তবে এতে গ্রিফিনের কিছুই আসে যায় না, কারণ তার একটাই উদ্দেশ্য সমস্ত প্যালাডিনদের হত্যা করা, যার ফলে সেখানে যা হবার তাই হয়। ডেভিড আর গ্রিফিনের মধ্যে প্রচুর লড়াই শুরু হয়। কি আর বলবো, এইখানে দুজনের একটা তুমুল লড়াই শুরু হয়। গ্রিফিনের কাছ থেকে সে রিমোটটা নিয়ে নিতে চায় যাতে করে সে মিলিকে রক্ষা করতে পারে। এই রিমোটটা নেওয়ার জন্য তারা পুরো দুনিয়া চষে বেড়ায়, যার কারণে তারা এক জায়গায় থেকে অন্য জায়গায় চলে যায় শুধু রিমোটটা নেওয়ার জন্য। কখনো তারা পিরামিডের ওপর, আবার কখনো অ্যান্টার্কটিকায়, আবার কখনো অন্য একটা জায়গায়, আবার কখনো যুদ্ধক্ষেত্রে। এইভাবে অনেক জাম্পিং করে শেষমেশ ডেভিড একটা সুযোগ পেয়ে গ্রিফিনকে ইলেকট্রিক পোলের মধ্যে আটকে ফেলতে সক্ষম হয়। আসলে তোমাদের আগেই বলেছি যে জাম্পারদের সবচেয়ে দুর্বলতার জায়গা হলো ইলেকট্রিক শক। সেই কারণে গ্রিফিন সেখান থেকে নিজেকে আর ছাড়াতে পারে না। গ্রিফিন বলে, আমাকে ছাড়াতে সাহায্য করো। ডেভিড বলে, তুমি এখানে আটকা থাকো যতক্ষণ না পর্যন্ত তুমি শায়েস্তা হও। যার ফলে ওই বিদ্যুতের টাওয়ারের সাথে আটকে যাওয়ার কারণে গ্রিফিনের আর কিছুই করার থাকে না। আর এই সুযোগে ডেভিড সেই রিমোটটি নিয়ে সোজা চলে আসে মিলির কাছে এবং মিলিকে বাঁচাতে। কিন্তু এইখানে আগে থেকে উৎপেতে থাকা রোল্যান্ডরা একের পর এক ডিভাইস দিয়ে ডেভিডকে অক্টোপাসের মতো পেঁচিয়ে ফেলে। এখন সে কি করবে তার আর যেন কিছুই করা থাকে না। তারপরও ডেভিড ইলেকট্রিকের শক খেয়ে কিছুতেই হাল ছাড়ে না।
সে সেটার সাথে পেরে উঠতে না পারলেও এরপর পরে দেখা যায় ডেভিড তার পানির মানুষটিকে বাঁচানোর জন্য তার বডির সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে শুরু করে, যার ফলে সেই ইলেকট্রিক তারগুলো সহ পুরো বিল্ডিং এ ফাটল ধরতে শুরু করে। ডেভিডের এমন অবিশ্বাস্য পাওয়ার দেখে রোলান্ড রীতিমতো আঁতকে ওঠে এবং সে ভীষণই ভয় পেয়ে যায়। তার যেন বিশ্বাসই হচ্ছে না যে পুরো টিম নিয়ে সে একজন জাম্পারের কাছে পরাজিত হচ্ছে। এইদিকে ডেভিড ফাইনালি তার সব ক্ষমতা দিয়ে পুরো রুমটাকে টেলিপোর্ট করে পাশের একটা লেকের ভেতর নিয়ে যায় এবং বড়সড় একটা জাম্প করে লেকের ভেতরে চলে যায়। এরপর সেখান থেকে মিলিকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে না পারলে এরপর পরে সেই লেক থেকে তারা আবার টেলিপোর্ট করে হাজির হয়ে যায় সেই লাইব্রেরিতে, যা আমরা মুভির শুরুতে দেখেছিলাম। অনেকবার টেলিপোর্ট করার জন্য ডেভিড একদম অজ্ঞান হয়ে যায়, যার কারণে মিলি তাকে দেখে ভীষণই ভয় পেয়ে যায়। সে তাকে জাগানোর চেষ্টা করে। যখন সে দেখে যে সে জাগছে না, তখন সে ভুল করে তাকে একটা চর মেরে বসে। আর সে বলে, আই এম সরি, আমি দুঃখিত, আমি বুঝতে পারিনি। তারপরও দেখা যায় রোলান্ড তার জন্য পিছুই ছাড়ে না, সে তাকে আবার হামলা করার চেষ্টা করে। এরপর তার যে বাকি শক্তিগুলো ছিল সেই শক্তি দিয়ে টেলিপোর্ট করে সে একটা গুহার কাছে নিয়ে আসে সেই রোলান্ডকে এবং তাকে সেইখানে রেখে চলে আসতে চায়। সে বলে, আমি অতটা খারাপ জাম্পার নই, আমি যদি খারাপ হতাম তাহলে তোমাকে শার্কের মুখে রেখে চলে আসতাম। তোমার ভাগ্য ভালো যে তোমাকে আমি এইখানে রেখে চলে যাচ্ছি, যাতে তুমি বেঁচে থাকতে পারো। এইখানে রোলান্ডের অবস্থা ভীষণই খারাপ হয়ে গিয়েছিল। তারপর সে আরো বলতে থাকে, আমি তোমার মতো খুনি নই। আর এই বলে সে সেখান থেকে চলে যায়। এখান থেকে ফিরে যাওয়ার জন্য রোলান্ডের কাছে কোনো ডিভাইসই ছিল না, তাই সে সেখানেই রয়ে যায়। এইভাবে ফাইনালে ডেভিড সক্ষম হয় সকল প্যালাডিনদের শেষ করে জাম্পারদের বাঁচিয়ে নিতে। কিন্তু এখনো তার হাতে অনেক কাজ বাকি আছে। সেটা করার জন্য সে চলে যায় তার মা মেরির কাছে। সেইখানে সে দেখতে পায় ক্রিস্টিন ওয়াস্কাস, যে কিনা তার ছোট বোন। এরপর তার মায়ের সাথে দেখা হলে ডেভিড তাকে প্রশ্ন করে যে সে কেন তাকে ছোটবেলায় ছেড়ে চলে গিয়েছিল। তখন তার মা মেরি বলতে থাকে যে সে একজন প্যালাডিন। 5 বছর বয়সে সে ডেভিডকে প্রথম জাম্প করতে দেখেছিল, যার কারণে তার হাতে 2টি অপশন ছিল, হয় তাকে মেরে ফেলতে হবে, না হলে তাকে ছেড়ে চলে যেতে হবে। আর আমি তোমাকে অনেক ভালোবাসতাম, এই জন্য আমি দ্বিতীয় অপশনটাই বেছে নিয়েছি। আর তোমাকে ছাড়াই আমি পুরো জীবনটা কাটিয়ে দিয়েছি। এইবার তার মায়ের মুখে এসব কথা শুনে ডেভিড ফাইনালি নিজেকে বুঝ দিতে সক্ষম হয় যে তার মা যেটা করেছে তার ভালোর জন্যই করেছে। এতগুলো বছর এই একটা প্রশ্নই তার মনকে কুরে কুরে খাচ্ছিল। আজ সে এর থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। তারপর সে সিদ্ধান্ত নেয় বাকি জীবনটা মিলির সাথে কাটিয়ে দেবে। আর এরপর আমরা দেখতে পাই মিলিকে নিয়ে টেলিপোর্ট করে এখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। মানে তারা দুজন এখন এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজে ভ্রমণ করতে পারবে এবং তারা তাদের লাইফকে এনজয় করতে পারবে। আর এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যেতে পারেন। আর আমাদের চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।